মুভির শুরু হয় এক বৃদ্ধা মহিলাকে দিয়ে, যিনি তার বাড়িতে একেবারে একা ছিলেন, কিন্তু তার চেহারায় এমন এক আতঙ্কের ছাপ ছিল যেন তিনি এমন কোনো কিছুর সাথে বসবাস করছেন যার সত্যতা কেবল তিনিই জানেন। তার চোখ বারবার ঘরের কোণে রাখা একটি পুরনো কাঠের বাক্সের দিকে যাচ্ছিল, যেন তার ভেতরে কোনো ভয়াবহ রহস্য লুকিয়ে আছে। তিনি সেই বাক্সটি উপেক্ষা করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে শুরু করেন, কিন্তু চুলে হাত দেওয়া মাত্রই মাথার সব চুল উঠে তার হাতে চলে আসে। এটি দেখে তিনি ভীষণ ভয় পেয়ে যান এবং তার বিশ্বাস হয় যে সবকিছু সেই কাঠের বাক্সের কারণেই ঘটছে। রাগে ও ভয়ে তিনি সাথে সাথে একটি হাতুড়ি তুলে নেন এবং বাক্সটি ভেঙে ফেলার চেষ্টা করেন, কিন্তু হাতুড়িটি বাক্সের কাছে পৌঁছানো মাত্রই তার ভেতর থেকে এক অদ্ভুত ও ভীতিপ্রদ আওয়াজ আসতে শুরু করে। পরের মুহূর্তেই মহিলার হাত কাঁপতে থাকে, চোখ পুরোপুরি সাদা হয়ে যায় এবং মনে হয় যেন কোনো অশুভ শক্তি তার শরীরে ভর করেছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই এক অদৃশ্য শক্তি তাকে শূন্যে ছুঁড়ে মেরে সজোরে মেঝেতে আছাড় মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীর রক্তে ভেসে যায়। ঠিক তখনই তার ছেলে ঘরের বাইরে দাঁড়িয়ে তাকে ডাকছিল, কিন্তু মায়ের বিকট চিৎকার শুনে সে দ্রুত দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং ভেতরের দৃশ্য দেখে আতঙ্কে শিউরে ওঠে। এরপর সিন শিফট হলে আমাদের ক্লাইডের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ক্লাইড এবং তার স্ত্রী স্টেফানি এখন আর একসাথে থাকে না, তাদের ডিভোর্স হতে চলেছে। তাদের দুটি মেয়ে ছিল হ্যানা এবং এমিলি। এমিলিকে সবাই ভালোবেসে এম বলে ডাকে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি উইকেন্ডে দুই মেয়ে তাদের বাবা ক্লাইডের সাথে থাকতো। তখনই সেখানে ব্রেট এসে উপস্থিত হয়, যাকে স্টেফানি কিছুদিন ধরে ডেট করছিল। এই উইকেন্ডেও হেনা এবং এমিলি ক্লাইডের সাথেই যাচ্ছিল। যাওয়ার আগে স্টেফানি ক্লাইডের কাছে এসে কড়া ভাষায় বলে যেন সে বাচ্চাদের, বিশেষ করে এমিলির ভালোভাবে খেয়াল রাখে, কারণ এমিলির অ্যালার্জির সমস্যা রয়েছে। সে ক্লাইডকে মনে করিয়ে দেয় আগেরবার এমিলির পুরো শরীরে অ্যালার্জির র্যাশ উঠে গিয়েছিল, তাই এবার যেন তাকে কেবল স্বাস্থ্যকর খাবারই দেওয়া হয় এবং পিৎজা তো একেবারেই না। এরপর ক্লাইড দুই মেয়েকে নিয়ে তার নতুন অ্যাপার্টমেন্টে পৌঁছায়। পরদিন সকালে সে মেয়েদের নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু পথে তাদের নজর পড়ে একটি বাড়ির সামনে আয়োজিত গ্যারেজ সেলের ওপর, যেখানে পুরনো জিনিসপত্র বিক্রি হচ্ছিল। অবাক করার বিষয় হলো এটি সেই বাড়িটিই ছিল যেখানে শুরুর সেই বৃদ্ধা মহিলা থাকতেন। সেই পুরনো জিনিসপত্রের মধ্যে এমিলির নজর পড়ে সেই রহস্যময় কাঠের বাক্সটির ওপর। অজানা কোনো কারণে এমিলি সেই বাক্সটির প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে এবং সেটি কেনার জন্য জেদ করতে থাকে। কিন্তু ঠিক তখনই এমিলির নজর বাড়ির জানালার দিকে যায়। জানালার পেছনে সেই বৃদ্ধা মহিলাকে দেখা যায়, যার পুরো শরীর ক্ষতবিক্ষত ছিল। এমিলির হাতে সেই বাক্সটি দেখেই তিনি ভীষণ আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। বৃদ্ধার ভয়ঙ্কর চেহারা দেখে এমিলি নিজেও ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে গাড়িতে বসে পড়ে। বাড়ি ফেরার পর এমিলি তার বাবার সাথে মিলে বাক্সটি খোলার চেষ্টা করে, কিন্তু বাক্সটি কোনোভাবেই খোলে না। ক্লাইড হেসে এমিলিকে বলে যে এই বাক্সটি বানিয়েছে সে হয়তো ইচ্ছে করেই এমনভাবে ডিজাইন করেছে যাতে কেউ সহজে খুলতে না পারে। কিন্তু ঠিক তখনই ক্লাইডের ফোনে একটি জরুরি কল আসে এবং সে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে এমিলি চুপচাপ সেই বাক্সটি তুলে নিয়ে নিজের ঘরে চলে যায়। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে সে তার রুমে শুধু একটি পুরনো বাক্স আনেনি, বরং এক শয়তানি শক্তিকে ডেকে এনেছে, যা সামনের দিনগুলোতে তার জীবন তছনছ করে দেবে। সেদিন রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এমিলি সেই কাঠের বাক্স থেকে ফিসফিস শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ তাকে কাছে ডাকছে। এমিলি বাক্সের কাছে যাওয়া মাত্রই সেটি কোনো চাবি ছাড়াই নিজে থেকেই খুলে যায়। বাক্সের ভেতর অনেক অদ্ভুত বস্তু ছিল, পাথরের তৈরি ছোট ছোট পশুর মূর্তি, শুকনো মরামত, আর সেগুলোর মাঝে একটি পুরনো আংটি। কোনো কিছু না ভেবেই এমিলি আংটিটি তার আঙুলে পরে নেয় এবং ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হেনা গান চালিয়ে নাচছিল, কিন্তু এমিলি ঘরের এক কোণে চুপচাপ বসে তাকে দেখছিল। হেনা তার কাছে এসে জানতে চায় সব ঠিক আছে কিনা। এমিলি ধীর গলায় বলে যে তার সাথে অদ্ভুত কিছু ঘটেছে বলে মনে হচ্ছে। হেনার মনে হয় মা বাবার ডিভোর্সের কারণে হয়তো এমিলি মন খারাপ করে আছে, তাই সে বিষয়টি গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর তারা ঘুরতে বের হয়, কিন্তু রাতে বাড়ি ফিরে ঘরের অবস্থা দেখে সবার হুঁশ উড়ে যায়। পুরো কিচেন তছনছ হয়েছিল, খাবার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং দেখে মনে হচ্ছিল ঘরে যেন কেউ প্রচন্ড ভাঙচুর চালিয়েছে। ক্লাইড সাথে সাথে পুরো ঘর তল্লাশি করে, কিন্তু কাউকে পায় না। সে মেয়েদের সান্ত্বনা দিয়ে বলে হয়তো কোনো বন্য পশু জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিল, কিন্তু আসল সত্য ছিল অন্য কিছু। সেদিন রাতে এমিলি আবার সেই বাক্সের সামনে গিয়ে বসে এবং অবাক করার বিষয় হলো পুরো
রাত কেটে গেলেও সে নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়েনি। পরদিন সকালে ক্লাইড নাস্তার জন্য বারবার এমিলিকে ডাকে, কিন্তু ওপর থেকে কোনো সাড়া না পেয়ে সে তার রুমে যায়। রুমে ঢুকে যে দৃশ্য সে দেখে তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। এমিলি বাক্স খুলে তার সামনে বসেছিল। বাক্সের ভেতরে ছোট আয়নায় তার মুখ দেখা যাচ্ছিল। তার চোখ পুরোপুরি সাদা হয়ে গেছে এবং চেহারা দেখতে এতই ভয়ঙ্কর লাগছে যেন কোনো অশুভ আত্মা তার শরীর দখল করে নিয়েছে। ক্লাইড ভয়ে ভয়ে তার কাঁধে হাত দেয়, কিন্তু এমিলি পেছন ফিরে তাকাতেই তাকে একদম স্বাভাবিক দেখায়, যেন কিছুই হয়নি। এটি দেখে ক্লাইড আরো বিভ্রান্ত হয়ে পড়ে। নিচে 3 জন নাস্তা করতে বসে। হ্যানা উত্তেজিত হয়ে কথা বলছিল, কিন্তু এমিলি একটি শব্দ উচ্চারণ না করে হিংস্র পশুর মতো খাবার গিলতে থাকে। ক্লাইড তাকে আস্তে খেতে বললে এমিলি পাত্তা দেয় না। ক্লাইড চিৎকার করে তার নাম ধরে ডাকতেই এমিলি তার হাতের কাঁটা চামচটি সরাসরি ক্লাইডের হাতের তালুতে ফুটিয়ে দেয়। ক্লাইড ব্যথায় চিৎকার করে ওঠে এবং হ্যানা স্তম্ভিত হয়ে যায়। আঘাত করার পরেই যেন এমিলির চেতনা ফিরে আসে এবং সে কাঁদতে শুরু করে, যেন এতক্ষণ নিজের শরীরের উপর তার কোনো নিয়ন্ত্রণই ছিল না। কোনো অশুভ শক্তি তার মাধ্যমে এগুলো করাচ্ছিল। সেদিন রাতেই প্রমাণিত হয় এমিলির ভেতরে সত্যি ভয়ঙ্কর কিছু প্রবেশ করেছে। এমিলি ঘুমিয়ে পড়তেই সেই কাঠের বাক্সটি আবার নিজ থেকেই খুলে যায় এবং তার ভেতর থেকে একটি বিশাল মথ ধীরে ধীরে বের হয়ে আসে। পরদিন সকালে হ্যানা বাথরুমে ব্রাশ করার সময় হঠাৎ কোথা থেকে যেন শত শত মথ উড়ে এসে বাথরুম ভরিয়ে ফেলে। আতঙ্কে হ্যানা চিৎকার করে উঠলে ক্লাইড বাথরুমের দিকে দৌড়ে আসে। তখনই হ্যানার নজর পড়ে এমিলির ঘরের দরজার দিকে। সেখানেও অজস্র মথ উড়ছিল। ক্লাইড আস্তে করে ঘরের দরজা খোলে। পুরো ঘর হাজার হাজার মথে ভরেছিল, আর তার মাঝখানে এমিলি বিছানায় চুপচাপ বসে আছে। ক্লাইড বারবার ডাকলেও সে কোনো উত্তর দেয়নি। ক্লাইড তাকে সেখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। পরিস্থিতি সামলাতে ক্লাইড মেয়েদের তাদের মা স্টেফানির কাছে পৌঁছে দেয়। সেখানে ব্রেটও উপস্থিত ছিল। ক্লাইড চলে যাওয়ার আগে স্টেফানিকে জিজ্ঞেস করে সে এমিলির মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছে কিনা। স্টেফানি তাকে চিন্তা না করতে বলে। সেদিন রাতে ক্লাইড এমিলিকে ফোন করলে এমিলি কেবল একটি কথাই বলতে থাকে, তার বাক্সটি ঠিক আছে কিনা। ক্লাইডকে সে বারবার সতর্ক করে যেন বাক্সটি খোলা না হয়। ক্লাইড বাক্সের আসল রহস্য জানতে নিজের ঘরে গিয়ে সেটি খুলে ফেলে এবং ভেতরে সে পাথরের মূর্তি ও মরামতগুলো দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে স্টেফানির বাড়িতে এমিলির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। সে বাথরুমের আয়নার সামনে গিয়ে বমি করার চেষ্টা করে, কিন্তু কিছুই বের হয় না। এমিলি একটি টর্চের আলো নিজের মুখের ভেতরে ফেলতেই আতঙ্কে চিৎকার করে ওঠে। সে তার নিজের গলার ভেতর থেকে কোনো মানুষের আঙুল নড়াচড়া করতে দেখে। এখন এমিলি সেই শয়তানি বাক্সটিকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতে চায় না, এমনকি স্কুলেও নিয়ে যায়। একদিন ক্লাসে তার এক সহপাঠী কৌতূহলবশত এমিলির ব্যাগ থেকে বাক্সটি নেওয়ার চেষ্টা করে। এমিলি তা দেখতে পেয়ে প্রচন্ড রেগে গিয়ে হিংস্রভাবে ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে মারধর করে। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ক্লাইড ও স্টেফানিকে ডেকে পাঠায়। টিচার জানান যে এমিলির আচরণ সম্পূর্ণ বদলে গেছে এবং আজকের হামলাটি অত্যন্ত বিপজ্জনক ছিল। তিনি পরামর্শ দেন এমিলিকে যেন কিছুদিনের জন্য ওই বাক্স থেকে দূরে রাখা হয়। সবাই চলে যাওয়ার পর টিচার কৌতূহল সামলাতে না পেরে বাক্সটি খোলার চেষ্টা করেন। সাথে সাথে তার চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং এক অদৃশ্য শক্তি তাকে বাতাসে ছুঁড়ে সজোরে মেঝেতে আছাড় মারতে থাকে, ঠিক যেমনটা মুভির শুরুতে বৃদ্ধা মহিলার সাথে ঘটেছিল। কয়েক মুহূর্তের মধ্যেই টিচারের মর্মান্তিক মৃত্যু হয়। পরদিন ক্লাইড এমিলিকে নিয়ে খেতে বসে এবং বলে যে স্কুল ছুটির কারণ তার টিচারের মৃত্যু হয়েছে, কিন্তু এমিলির মুখে কোনো অনুশোচনা বা দুঃখ ছিল না। সে কেবল তার বাক্সের কথা জানতে চায়। এমিলি ক্লাইডকে জানায় যে সে বাক্সের ভেতর থাকা তার বন্ধুর সাথে কথা বলে, যে তাকে বলেছে যে এমিলি খুব স্পেশাল আর সেই বন্ধুকে নাকি কেউ দেখতে পায় না, এমনকি এমিলি নিজেও না। ক্লাইড বুঝতে পারে ব্যাপারটা খুব গুরুতর। ক্লাইড স্কুলে গিয়ে বাক্সটি নিয়ে আসে এবং সিদ্ধান্ত নেয় এটি শহরের বাইরে বহু দূরে ফেলে দিয়ে আসবে। সে তাই করে, কিন্তু বাড়ি ফিরতেই এমিলি তার কাছে এসে কড়া ভাষায় জানতে চায় বাক্সটি কোথায়। ক্লাইড কাউকে না জানালেও এমিলি কিভাবে জানলো তা ভেবে এসে স্তব্ধ হয়ে যায়। এমিলি হঠাৎ নিজেকে সজোরে থাপ্পড় মারতে মারতে চিৎকার করে বলতে থাকে, বাবা তুমি আমাকে কেন মারছো। হ্যানা এই দৃশ্য দেখে মনে করে
ক্লাইডই এমিলিকে মারধর করছে। ঠিক তখনই এমিলি ঘর থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে, ঠিক সেই জায়গার দিকে যেখানে ক্লাইড বাক্সটি ফেলে এসেছিল। ক্লাইডও তার পেছনে ছোটে। সেখানে পৌঁছে এমিলিকে এক অচেনা ভাষায় কারো সাথে কথা বলতে দেখা যায়। এরপর সে হা করতেই বাতাসে থাকা অজস্র মথ এক এক করে তার মুখের ভেতর ঢুকতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এমিলি জ্ঞান হারিয়ে ফেললে ক্লাইড তাকে বাড়িতে নিয়ে আসে। এদিকে হ্যানা স্টেফানিকে ফোন করে জানালে স্টেফানি পুলিশ নিয়ে ক্লাইডের বাড়ির সামনে এসে হাজির হয়। হ্যানার দেয়া সাক্ষাতের ওপর ভিত্তি করে আদালত রায় দেয় যে এখন থেকে ক্লাইড আর মেয়েদের সাথে দেখা করতে পারবে না। পরিবার হারিয়ে এবং এমিলির এমন অবস্থা দেখে ক্লাইড সম্পূর্ণ ভেঙে পড়ে। ব্রেট একদিন গাড়ির পাশ থেকে কিছু জিনিস পরিষ্কার করার সময় দেখে এমিলি হাতে কিছু একটা লুকিয়ে দাঁড়িয়ে আছে। ব্রেট তার হাত খুলে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। ঠিক তখনই এমিলির চোখের মনি সাদা হয়ে যায়। গালের চামড়ার নিচে কিছু একটা কিলবিল করতে দেখা যায় এবং সে বমি করতে থাকে। স্বাভাবিক হয়ে এমিলি ফিসফিস করে ব্রেটকে বলে এখনই এখান থেকে চলে যেতে। এদিকে ক্লাইড বাক্সটির সত্যিটা জানার জন্য এক হিব্রু অধ্যাপকের কাছে যায়। অধ্যাপক বাক্সের গায়ে থাকা খোদাই করা লেখা দেখে জানান এটি কোনো সাধারণ বাক্স নয়, এটি একটি ডিপবুক বক্স। ইহুদি লোককথা অনুযায়ী ডিপবুক হলো এক অভিশপ্ত ও বিষাক্ত শয়তানি আত্মা যা কোনো জীবিত মানুষের শরীর দখল করতে চায়। অধ্যাপক ক্লাইডকে সতর্ক করেন বাক্সটি যেন কখনো না ভাঙা হয়, কারণ বাক্স ভাঙলে সেই শয়তানি আত্মাকে মুক্ত করে দেওয়া হবে। তিনি ক্লাইডকে এমন একজন ইহুদি ধর্মগুরুকে খুঁজতে বলেন যিনি এক্সরসিজম সম্পর্কে জানেন। ক্লাইড ঘরে ফিরে রিসার্চ করে এবং একটি ধর্মীয় প্রার্থনার বই নিয়ে এমিলির ঘরে যায়। সে এমিলির সামনে দাঁড়িয়ে প্রার্থনা পড়তে শুরু করতেই ঘরে বিকট হাওয়া বইতে শুরু করে। ক্লাইড চিৎকার করে বলে আমার মেয়েকে ছেড়ে দাও, দরকার হলে আমার শরীর নাও। কিন্তু এমিলির চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ে, সে কোনো কথা বলে না। স্টেফানি এসে ক্লাইডকে ঘর থেকে বের করে দেয়। ক্লাইড সাহায্য চাইতে ধর্মীয় গুরুর ছেলে জাডকের কাছে গেলে জাডক তাকে তার বাবার কাছে নিয়ে যায়। ধর্মীয় গুরু ডিপবুক বক্সটি দেখে জানান ডিপবুক মূলত কোনো নিষ্পাপ আত্মাকে বেছে নেয় এবং ধীরে ধীরে তাকে পুরোপুরি নিজের বশে করে ফেলে। এক সময় এটি হোস্টের সমস্ত জীবন ও শক্তি চুষে নিয়ে তাকে মেরে ফেলে। এটিকে থামানোর একটাই উপায় আছে, শয়তানটির আসল নাম ধরে ডেকে তাকে আবার বাক্সে বন্দী হওয়ার আদেশ দেওয়া। কিন্তু ক্লাইড সেই নাম জানে না। ধর্মীয় গুরু এই ঝুঁকিপূর্ণ কাজে সাহায্য করতে অস্বীকার করলেও তার ছেলে জাডক ক্লাইডকে সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে বাড়িতে স্টেফানি দেখে এমিলি কাঁচা মাংস পশুর মতো গিলে খাচ্ছে। এমিলি তার জীবনে কখনো নিরামিষ ছাড়া কিছুই খায়নি। স্টেফানি বাধা দিতে গেলে এমিলি চিৎকার করে বলে আমি এমিলি নই এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে গায়েব হয়ে যায়। পরে এমিলি ব্যাক সাইড থেকে আক্রমণ করলেও স্টেফানি তাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের দিন সকালে ব্রেট গাড়ি পরিষ্কার করার সময় এমিলির সামনে আসে। হঠাৎ ব্রেটের মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করে এবং এমিলি জ্ঞান হারিয়ে ফেলে। তাকে হাসপাতালে নেওয়া হয়। এমিলির মুখ থেকে একটি মথ উড়ে বের হতে দেখে হ্যানা ভয়ে চিৎকার করে। হাসপাতালে এমিলির মেডিকেল স্ক্যান করা হলে রিপোর্টে দেখা যায় তার বুকের ভেতরে অন্য কারো মুখের অস্তিত্ব রয়েছে। এটি দেখে স্টেফানি বুঝতে পারে তার মেয়ে কোনো সাধারণ রোগে আক্রান্ত নয়। ততক্ষণে ক্লাইড ও জাডক হাসপাতালে পৌঁছায়। তারা বাক্সের ভেতরের আয়না ভেঙে সেই শয়তানি আত্মার আসল নাম জানতে পেরেছে এবিজু। জাডক জানায় এখনই এক্সরসিজম করতে হবে। তারা এমিলিকে হাসপাতালের একদম ওপরের শুনশান ও অন্ধকার ফ্লোরে নিয়ে যায়। বেডে তাকে শুইয়ে রেখে ক্লাইড স্টেফানি ও হ্যানা শক্ত করে চেপে ধরে এবং জাডক হিব্রু ভাষায় মন্ত্র ও ডিপবুকের আসল নাম ধরে প্রার্থনা শুরু করে। এমিলির শরীর কাঁপতে থাকে এবং তার মুখ থেকে এক ভয়ঙ্কর নারীকণ্ঠে আওয়াজ বের হতে থাকে। শয়তানের প্রভাবে এমিলি সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জাডকের গলা চেপে ধরে। সবাই তাকে বাঁচানোর চেষ্টা করলে এমিলি দৌড়ে এক অন্ধকার ঘরে গিয়ে লুকায়। ক্লাইড তার পেছনে যায়। ঘরে গিয়ে দেখে সেখানে অনেক মৃতদেহ ছড়িয়ে আছে। অন্ধকার থেকে এমিলির গলার আওয়াজ আসে, বাবা তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ। হঠাৎ এমিলি পেছন থেকে ক্লাইডকে আক্রমণ করে। ক্লাইড চিৎকার করে বলে আমার মেয়েকে ছেড়ে দাও, আমার শরীর নাও, আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে মুক্তি দাও। ক্লাইডের এই আত্মত্যাগের কথা শুনে এমিলি হঠাৎ শান্ত হয়ে যায়। তার চোখ স্বাভাবিক হয় এবং সে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে। তার আঙুল থেকে সেই পুরনো আংটিটি খুলে নিচে পড়ে যায়। সবাই মনে করে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু জাডক বুঝতে পারে শয়তানটি এত সহজে বিদায় নেয়নি। সে চিৎকার করে শয়তানটিকে ডাকতে থাকে। ঠিক তখনই ক্লাইডের হাত উল্টো দিকে মুচড়ে যায়। পুরো রুম তছনছ হতে থাকে। ক্লাইডের চোখ সাদা হয়ে যায়। শয়তান
শয়তানটি এমিলিকে ছেড়ে ক্লাইডের শরীরে প্রবেশ করেছে। জাডক একটুও না থেমে অনবরত প্রার্থনা চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে ক্লাইডের মুখের ভেতর থেকে এক ভয়াবহ কালো হাত বের হয়ে আসে। হাজার হাজার মথ বাতাসে উঠতে থাকে। জাডকের প্রার্থনার জোরে ক্লাইডের শরীর থেকে সেই কালো ধোঁয়াময় শয়তানি আত্মা টেনে বের হয়ে আসে এবং কাতরাতে কাতরাতে সজোরে সেই ডিব্বুক বক্সের ভেতরে ঢুকে যায়। সাথে সাথে বাক্সটি নিজে থেকেই সশব্দে বন্ধ হয়ে যায় এবং এক্সোরসিজমও সফল হয়। অবশেষে এমিলি এবং তার পরিবার অভিশাপ থেকে মুক্তি পায়। ক্লাইড ও স্টেফানের সম্পর্কেরও উন্নতি হয়। সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসে। আপনারা ভাবছেন হয়তো মুভিটি এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না। অন্যদিকে জাডক সেই ডিব্বুক বাক্সটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে হঠাৎ একটি বড় ট্রাকের সাথে তার গাড়ির মুখোমুখি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির কাঁচ ভেঙে সেই কাঠের ডিব্বুক বক্সটি ছিটকে গিয়ে রাস্তার ওপর পড়ে। এখানে প্রশ্ন থেকে যায়, বাক্সটি কি কোনো নিরাপদ স্থানে পৌঁছাবে, নাকি আবার কোনো নিষ্পাপ মানুষের জীবনে নেমে আসবে এক চরম অন্ধকার? তো এইরকম কিছু প্রশ্ন রেখেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।